বিশ্বের ঘটে যাওয়া সব ঘটনা নিয়ে নাগরিক সারা বিশ্ব সংবাদে স্বাগত। আপনাদের সঙ্গে আছি আমি আনোয়ার হোসেন। ন্যাটোর বিকল্প হিসেবে নিরাপত্তা জোট গঠনের পরিকল্পনায় সক্রিয় হয়েছে ইরান, সঙ্গে রয়েছে চীন ও রাশিয়া। বেইজিংয়ে SCA সম্মেলনে উঠে এসেছে নতুন বৈশ্বিক কাঠামোর ইঙ্গিত। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ব্রাসেলস কিংবা ওয়াশিংটন নয়, এবার বৈশ্বিক নিরাপত্তা নিয়ে বড় পরিকল্পনা ছক আঁকা হচ্ছে বেইজিংয়ে। ইরান, রাশিয়া ও চীন এখন হাতে হাত মিলিয়ে গড়ছে একটি নতুন জোট, যা হতে পারে ন্যাটোর বিকল্প। সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন SCO একসময় যাকে দেখা হতো কেবল একটি আঞ্চলিক মঞ্চ হিসেবে, আজ সেটি পরিণত হচ্ছে একটি বিকল্প বৈশ্বিক নিরাপত্তা কাঠামোর ভিত্তিতে। চলতি বছরের জুলাইয়ে এই জোটের বৈঠকে স্পষ্ট হয় ইরানের অবস্থান। ইরান বলছে SCO এখন প্রতীক নয়, বরং পশ্চিমা আগ্রাসনের বিরুদ্ধে একটি কার্যকর প্রতিরোধ মঞ্চ। বিশেষ করে ইসরায়েলের হামলার প্রেক্ষাপটে তারা এই প্ল্যাটফর্মে আরও কার্যকর সমন্বয়ের আহ্বান জানায়। এ জোটের সদস্যরা যদিও নানা দ্বন্দ্বে জড়িত, তবু একটি কৌশলগত ঐক্য গড়ে তুলতে তারা আগ্রহী। রাশিয়ার নেতৃত্বে আছে ইউরেশীয় কৌশলের ছক কষে, আর চীন এই ঐক্যের কাঠামো নির্মাণে নেতৃত্ব দিচ্ছে। ন্যাটোর মতো কেন্দ্রীয় কর্তৃত্ব নির্ভর নয় SCO, এখানে রয়েছে সমতা, সার্বভৌমত্ব আর সভ্যতাগত বৈচিত্র্য। এই জোট এখন বিশ্বের 40% জনসংখ্যাকে প্রতিনিধিত্ব করে। ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞা আর পশ্চিমা পক্ষপাতদুষ্ট নীতিকে সামনে রেখে ইরান বলছে পুরনো নিয়মভিত্তিক ব্যবস্থা আসলে ক্ষমতার ভিত্তিতে চলে। তাদের প্রয়োজন নিজস্ব শর্তে গড়া নতুন নিরাপত্তা কাঠামো। এই মুহূর্তে হয়তো পশ্চিমা বিশ্ব এটিকে পাত্তা দিচ্ছে না, তবে ইউরেশিয়া ভেতরে একটি নতুন যুগের খসড়া লেখা শুরু হয়ে গেছে, আর সেই খসড়া আর ইংরেজিতে নয়। ইফফাত আরা মিথিলা, নাগরিক। মুখে ইসরায়েলের সমালোচনা করলেও ভেতরে ভেতরে দেশটির সঙ্গে চমৎকার বাণিজ্যিক সম্পর্ক রেখে চলেছে বেশ কিছু দেশ। ইসরায়েলে ইলেকট্রনিক্সের উপর প্রায় নির্ভরশীল সব দেশ, তাই বাইরের সমালোচনা করেও বাণিজ্যের মাধ্যমে সেই গাজায় গণহত্যার অর্থ যোগাচ্ছে তারা। তাই প্রশ্ন উঠেছে দেশগুলোর সদিচ্ছা নিয়ে। গাজায় যুদ্ধ ও মানবিক সংকটের জন্য 28টি দেশ ইসরায়েলের তীব্র সমালোচনা করে যৌথ বিবৃতি দিয়েছে। অন্যদিকে তারা দেশটির সঙ্গে বাণিজ্যিক সম্পর্কও অব্যাহত রেখেছে। অস্ট্রেলিয়া, ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্য, জাপান, আয়ারল্যান্ড সহ এই দেশগুলো গাজায় মানবিক সংকট ও অনাহারের জন্য ইসরায়েলকে দায়ী করছে। তবে অবজারভেটরি অব ইকোনমিক কমপ্লেক্সিটির তথ্য অনুযায়ী এই দেশগুলো ইসরায়েলের সঙ্গে কোটি কোটি ডলারের বাণিজ্য আছে। আয়ারল্যান্ড সবচেয়ে বেশি ইন্টিগ্রেটেড সার্কিট আমদানি করেছে ইসরায়েল থেকে, যার মূল্য $358 কোটি। ইতালি $349 কোটি পণ্য রপ্তানি করেছে, যার মধ্যে $11 কোটি গাড়ি রয়েছে। এই দেশগুলোর মধ্যে আয়ারল্যান্ড, স্পেন, নরওয়ে, স্লোভেনিয়া সহ বেশ কয়েকটি দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে। ফ্রান্স আগামী সেপ্টেম্বরে ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে বলে ঘোষণা দিয়েছে। তবে ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞা বা বাণিজ্য বন্ধের মতো কোনো পদক্ষেপ নেই। ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্য গাজায় তাৎক্ষণিক যুদ্ধবিরতি ও বন্দি মুক্তির আহ্বান জানিয়েছেন, কিন্তু সমালোচকরা বলছেন এই বিবৃতিগুলো শুধুই কথার কথা, কারণ বাণিজ্য অব্যাহত রয়েছে। ইসরায়েল গাজায় মানবিক ত্রাণের জন্য কৌশলগত বিরতি ঘোষণা করলেও সোমবারই 62 ফিলিস্তিনি নিহত হয়েছে। একদিনে অনাহার ও অপুষ্টিতে আরও 6 জন মারা গেছে, যার মধ্যে 2 জন শিশু। গাজায় মানবিক সংকট তীব্র হলেও 28টি দেশের সমালোচনা এখনও বাণিজ্য বন্ধের মতো কার্যকর পদক্ষেপে রূপ নেয়নি। গাজায় 59,000-এর বেশি মানুষ নিহত ও 1.5 লাখের কাছাকাছি আহত হয়েছে। প্রশ্ন উঠছে, এই দেশগুলোর সমালোচনা কি শুধুই লোক দেখানো? মুনিয়া চৌধুরী, নাগরিক। উদ্ভিদেরও যে ভাষা আছে তা হয়তো জানা ছিল না অনেকের।
কিন্তু নতুন গবেষকরা বলছে গাছপালা সংকট দে আর পতঙ্গরা তা শুনে নেই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। উদ্ভিদের ভাষা বোঝে পতঙ্গ। তেল আবিব বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় উঠে এসেছে এমনই চমকপ্রদ তথ্য। বিজ্ঞানীরা বলছেন, গাছপালা যখন শব্দ করে, পোকামাকড় তা শ্রবণ করে সিদ্ধান্ত নেয় কোথায় ডিম পাড়বে। লাইফ জার্নালে প্রকাশিত গবেষণায় দেখা গেছে, ডিহাইড্রেটেড বা পানি শূন্য টমেটো গাছ থেকে নির্গত অতিশনক সংকেত শনাক্ত করে স্ত্রী পতঙ্গ। এরপর সেই তথ্য ব্যবহার করে তারা বেছে নেয় ডিম পাড়ার উপযুক্ত গাছ। অধ্যাপক ইয়োসি ইয়োভেল এবং লিলাজ হাদানির তত্ত্বাবধানে গবেষণা পরিচালনা করেন রিয়া সেল্টজার এবং গাইজের অ্যাশেল। গবেষকরা বলছেন, এটি উদ্ভিদ ও পতঙ্গের মধ্যে শব্দভিত্তিক যোগাযোগের প্রথম প্রমাণ। পূর্ববর্তী গবেষণায় জানা গিয়েছিল চাপের মুখে গাছ অতিশনক শব্দ ছড়ায়। এবার জানা গেল পোকামাকড় সেই সংকেত বুঝতেও পারে। এই আবিষ্কার কৃষি এবং কীটনাশক নিয়ন্ত্রণেও নতুন দ্বার খুলে দিতে পারে। গবেষণায় দুটি টমেটো গাছের একটিতে বাজানো হয় শুকিয়ে যাওয়া গাছের সংকেত, অন্যটি রাখা হয় নীরব। দেখা যায় স্ত্রী পতঙ্গগুলো নীরব গাছকে বেশি পছন্দ করে ডিম পাড়ার জন্য। মানুষের শ্রবণ সীমার বাইরে থাকা এই শব্দগুলো ধরতে পারে অনেক পতঙ্গ বা স্তন্যপায়ী প্রাণী, যেমন বাদুড়। বিজ্ঞানীদের আশা, ভবিষ্যতে গাছের সংকেত শুনেই বুঝে নেওয়া যাবে গাছ সুস্থ না চাপের মধ্যে আছে। গবেষক হাদানি বলেন, এটি কেবল শুরু। অনেক প্রাণী, এমনকি মানুষও একদিন হয়তো গাছের এই সংকেত বুঝতে পারবে। উদ্ভিদ ও প্রাণীর এই অদৃশ্য কথোপকথনের রহস্য উদ্ঘাটন শুধু গবেষণার গণ্ডি নয়, বরং নতুন কৃষি বিপ্লবের দুয়ার খুলে দিতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। মুনিয়া জ্যোতি, নাগরিক। ইউরোপের সকল পণ্যে 15% শুল্ক ধার্য করে বাণিজ্য চুক্তি স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার স্কটল্যান্ডে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা বন দের লিয়নের সঙ্গে বৈঠক হয় ট্রাম্পের। দীর্ঘ আলোচনার পর ইইউর পণ্য 15% ট্যারিফ নির্ধারণের সিদ্ধান্ত হয়। এর আগে ইউরোপের সকল পণ্যে 30% শুল্ক আরোপের হুমকি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট। ক্রমবর্ধমান সীমান্ত সংঘাতের অবসানের লক্ষ্যে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা শুরু করেছে থাইল্যান্ড ও কম্বোডিয়া। টানা 5ম দিনের মতো চলা হামলা পাল্টা হামলার মাঝে সোমবার কুয়ালালামপুরে দুই দেশের নেতারা বৈঠকে বসেছেন। দুপুরের দিকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সরকারি বাসভবন সেরি পেরদানায় থাই ও কম্বোডিয়ার নেতাদের গাড়ি বহর পৌঁছায়। এই গাড়িবহরে যুক্তরাষ্ট্র ও চীনের পতাকাবাহী গাড়িও দেখা গেছে। এদিকে গত রাতে কম্বোডিয়ার আর্টিলারি ঘাঁটিতে হামলা চালিয়েছে থাইল্যান্ডের সেনাবাহিনী। ব্যাংককের একটি খাবারের বাজারে গুলিবর্ষণের ঘটনায় অন্তত 6 জন নিহত হয়েছে। সোমবার অর্টর কোর মার্কেটে হামলায় আরও একজন আহত হয়েছেন। স্থানীয় সংবাদ মাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, সন্দেহভাজন হামলাকারীও মারা গেছে। মেট্রোপলিটন পুলিশ ব্যুরোর উপকমিশনার চারিন গোপাত্তা জানিয়েছেন, অর্টর কোর বাজারে কৃষি পণ্য স্থানীয় খাবার বিক্রি হয়। সেখানে বন্দুকধারীরা গুলিতে 4 জন নিরাপত্তারক্ষী এবং 1 জন নারী নিহত হন। পরে হামলাকারী নিজেকে গুলি করে আত্মহত্যা করে। রাজ্য নির্বাচনে ফায়দা লুটতে আসামে বাংলাভাষী মুসলিমদের উচ্ছেদ শুরু করেছে ভারত সরকার। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ইতিমধ্যেই তারা শত শত মুসলিম পুরুষ, নারী ও শিশুদের তাদের নিজ বাড়িঘর থেকে উচ্ছেদ করেছে বলে জানায় রয়টার্স। এইসব বাসিন্দাদের মধ্যে এমন পরিবার রয়েছে যাদের ঘরবাড়ি বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে, যা গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে তীব্র উচ্ছেদ অভিযান। সরকারের অভিযোগ, এইসব নাগরিক ভারতে অবৈধভাবে বসবাস করছে। 2024 সালের আগস্টে ভারতপন্থী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর এই উচ্ছেদ অভিযান আরও জোরদার করেছে ভারত। নাগরিক সারা বিশ্ব এখন এ পর্যন্তই। সবাইকে ধন্যবাদ।